এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আচ্ছা থাক, তাহলে আপনি না চাইলে বাদ দিন। আপনি বিশ্রাম নিন, আমি আসছি তাহলে। তরি চলে যাওয়ার সময় আহসান পিছু ডেকে বলল, মৌনতা যে সম্মতির লক্ষণ সে কি তুমি জানো না তরি? তরির ঠোঁটে জল জলে এক চিলতে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে আহসানের জন্য ভাত বেড়ে নিয়ে এলো, সাথে ইলিশ মাছের 2 পেঁয়াজা আর ডাল। অতি যত্নের সঙ্গে আহসানের মুখে ভাতের নলা তুলে দিল। আহসান তরির আগোচরে নিজের অপর হাতে চিমটি কাটলো। বিশ্বাস হচ্ছে সবটা? হচ্ছে না। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আহসান বাড়িতে অনেকক্ষণ কি যেন একটা খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আহসানকে উদ্বিগ্ন দেখে শুভা বললেন, কি হয়েছে, কিছু খুঁজছিস বাবা? আহসান গম্ভীর স্বরে বলল, কাল মোটা দড়ি এনেছিলাম গুদামের মাল বেঁধে রাখার জন্য, কোথাও পাচ্ছি, এখানেই তো রেখেছিলাম। শুভা উচ্চ স্বরে রুমিকে ডেকে পাঠালেন। রুমি মায়ের ডাকে ছুটে এলো, তার পিছু পিছু তরিও এলো। এতক্ষণ তারা দুজনে মিলে কার্টুন দেখছিল। গোপাল ভাঁড়ের পুরনো এপিসোডগুলো সন্ধ্যাবেলায় রিপিট হয়। শুভা রুমিকে দেখে বললেন, রুমি রে, তোর দাদাকে দড়ি খুঁজে দে তো, এখানে নাকি দড়ি রেখেছিল, কোথাও নাকি খুঁজে পাচ্ছে না, একটু দেখে দে তো মা। দড়ির কথা শুনে রুমি উসখুস করতে লাগলো। মাথা চুলকে বলল, ও, এটা ভাইয়ার দড়ি ছিল, আমি আর ভাবি ভাবলাম পুরনো বলে ফেলে দিয়েছে হয়তো। শুভা নিজ কন্যা ও পুত্রবধূর দিকে তাকে বললেন, এই তাহলে ননদ ভাবির দোলাদুলির ইতিহাস। আরে ওহসান, দুপুরে যা কাণ্ড হয়েছিল বললে বিশ্বাস করবি না। ননদ দোল্লায় বসে ভাবি যত্ন করে দোল্লা ধাক্কা দেয়, আবার ভাবি বসলে ননদ পেছন থেকে ধাক্কা দেয়। আমি আর বুবু তো হেসে হেসে শেষ। আহসান তরির দিকে তাকে ঠোঁট টিপে হাসলো। পুচকে মেয়ে বিয়ে করার সুফল নামক কুফল। আহসান তরি আর রুমি উভয়কেই পড়তে বসেছে। তরি সোজা কথায় মেনে গেলেও রুমি গু ধরে বসে আছে, আজ সে পড়বে না। শেষে আহসান বুক শেলফের উপর থেকে মোটা লাঠি বের করায় রুমি ল্যাচকাটা বাদরের মতো পড়তে বসেছে। পড়াশোনার প্রতি তার বিরাট অনীহা। নেহাতি আহসান তাকে ধরে বেঁধে রোজ পড়াতে বসায়, না হলে এই মেয়ে কবে যে গোল্লায় যেত, এই নিয়ে আহসানের আফসোসের শেষ নেই। টপারের বোন হয়ে তার পড়াশোনার প্রতি এত আগ্রহ। এক পড়তে বসার মাঝেই আজ সে 3বার 3 অজুহাতে পড়া থেকে উঠল। প্রথমবার পানি খাওয়ার ছলে, দ্বিতীয়বার বাথরুমে যাবার ছলে, তৃতীয়বার বই আনার ছলে। আহসান হতাশ। এই মেয়েকে বসে আনা তার পক্ষে অসম্ভব। নৈশভূত শেষে টেবিল গুছিয়ে রাখবার সময় আহসান আর চোখে তরিকে ইশারা করেছিল, এর অর্থ রাতে জানালাটা খোলা রেখো। তরি রাতে স্বামীর কথা মতো যোগ্য স্ত্রীর ন্যায় তাই করল। জানালাটা খোলা রেখে সজাগ হয়ে রইল, পাছে আহসান না এসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবেশ যখন শান্ত, আহসান তখন জানালায় স্বল্প আওয়াজে টোকা দিল। তরির কানে তা পৌঁছাতে সে বিছানা থেকে সাবধানে উঠে বসলো। জানালার দিকে তাকাতে আহসানের চাঁদ মুখখানি দেখল। পা টিপে টিপে দরজা খুলে বের হলো সে। অন্ধকারে অসাবধানতায় পা ফেলতে তরি চিৎপটাং হয়ে পড়ে যেতে রইলে আহসান তাকে ধরে ফেলল। তরির মন আনন্দে পুলকিত হয়ে গেল। কেমন একটা নায়িকা নায়িকা অনুভূতি হচ্ছে। সিনেমার নায়িকা যখন পড়ে যায়, নায়ক বিদ্যুতের গতিতে এসে তাকে ধরে ফেলে। আচ্ছা, সে কি তবে নায়িকা? তবে নায়ককে আহসান? অবশ্য এতে মন্দ হবে না। এমন সুপুরুষ একজন মানুষ তরির নায়ক হলে খুবই চমৎকার হবে। ক্ষণে ক্ষণে ভিলেনের হাত থেকে তাকে বাঁচাবে। হে হে। আহসান তরির হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। আজ ভরা পূর্ণিমা, আকাশের মাঝে স্থান পেয়েছে এই গোলাকার ঘটনের একটি বিশাল চাঁদ। চারিপাশে তখন শুনশান নীরবতা। মৃদু মৃদু বাতাসের পাশের গোটা কয়েক গাছের পাতাগুলো ক্ষণিক পর পর একে অপরে মিশে যাচ্ছে। তরির সঙ্গে আহসানের হাতের বাঁধন শক্ত হলো। তরি জড়সড় হয়ে বলল, আপনার ভয় করছে না? আহসান সরল কণ্ঠে বলল, কিসের ভয়? তরি ভয়ের তো স্বরে বলল, যদি এখন তেনারা আসেন। আহসান প্রশ্নের বান ছুড়ে দিয়ে বলল, কারা? তরি চুপির স্বরে বলল, উফ, আপনি কিছুই বোঝেন না, রাতে তেনাদের নাম নিতে নেই। তরির অদ্ভুত ভূত ভীতির কথা শুনে আহসান ঠোঁটগুলো এলিয়ে হাসলো। আবছা আলো সেই হাসিটাকে সঠিকভাবে দেখার সুযোগ হলো না তরির। হেসে সে বলল, তাহলে আমি বাঁচিয়ে নেব, বিশ্বাস করো তো আমায়। তরি ঠান্ডা গলায় বলল,
নিজের চেয়েও বেশি। আহসান তরিকে সঙ্গে নিয়ে বড় কাঁঠাল গাছের গুড়িটায় গিয়ে বসলো। তরির একেবারে সন্নিকটে সে, একেবারে একে অপরের শ্বাস নেওয়ার শব্দটাও শুনতে পাচ্ছে তারা। আকস্মাৎ বাতাসে তরির খোপা বাঁধা চুলগুলো এলোমেলো হয়ে গেল। ছোট ছোট চুলগুলো এসে চোখে মুখে বাড়ি দিল। তরি হাত উঁচু করে পুনরায় বাঁধতে চাইল। আহসান অনুরোধের সুরে বলল, বেঁধো না, যা ছন্ন ছাড়া তা কেন অবাধ্য বাঁধনে বাঁধতে যাও? তরি ওই কথা উপেক্ষা করতে পারল না, হাত দুটো গুটিয়ে ফেলল। আহসান হঠাৎ কি যেন খপ করে ধরল, তাতে আবছা তালির আওয়াজ হলো। তরি চমকে তার দিকে তাকালো। আহসান তরির দিকে নিজের হাতের মুঠোটা বাড়িয়ে দিল। তরি সযত্নে কৌতূহলে তা খুলতেই ভেতর থেকে একটা ক্ষুদ্র জোনাকি বেরিয়ে এলো। তরি তা ধরবার পূর্বেই কোথায় যে উঠে গিয়ে মিলিয়ে গেল। তরি হতাশ হয়ে আহসানের পানি চাইল। তীব্র হতাশাচ্ছন্ন স্বরে বলল, সবাই শুধু আমাকে ছেড়ে চলে যায়, আপনিও কি চলে যাবেন? আহসান তপ্ত কণ্ঠে বলল, তুমি যদি রেখে দিতে চাও তবে থেকে যাব, আর হেলায় ছুড়ে দিলে মিলিয়ে যাব। তরির সরলতা মাখার স্বরে বলল, তাহলে আপনাকে আমি বয়ামে ভরে রেখে দিব, তাহলে আর হারিয়ে যাবার কোনো ভয় থাকবে না। আমাদের বাড়িতে মা আচার করার জন্য বড় বড় কাচের বয়াম ধুয়ে রাখে, সেগুলোতে রাখলে আপনি আর পালাতে পারবেন না। আহসান মায়া ভরাট কণ্ঠে বলল, আচ্ছা রেখে দিও। এরপর পরস্পরের মাঝে চোখে চোখে সন্ধি হলো। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজে যখন সমারোহ, তখন তারা একে অপরের চোখের নেশায় বন্দী। একে অপরের প্রতি নৈকট্য লাভের আশা যেন আরো বাড়ল। দৃষ্টির খেলা তখন অধরে এসে থামল। কখন যে তারা একে অপরের অধরে মত্ত হলো কে জানে। দুজনের নিঃশ্বাস মালা ঘন হয়ে গেল। আহসান নিজ স্ত্রীর গাল হাতের আজলায় পরে নিল। তরিও যেন নিজের ধ্যান জ্ঞান হারিয়ে ফেলল। তার মাথায় শুধু একটা শব্দ এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে, আহসান, আহসান আর আহসান। মিনিট খানেক সময় অতিবাহিত হওয়ার পর যুগলের ঘোর কাটল। নিজেদের অবস্থান টের পেয়ে দুজনে সরে গেল। তীব্র অস্বস্তিতেও একে অপরের দিকে তাকাতে ভুলল না তারা। এভাবে নীরবতার আদরে কেটে গেল কিছু মুহূর্ত। যাদের অপরূপ সৌন্দর্যে ঘায়াল হলো তরি। চাঁদের দিকে তাকিয়ে তরি বলল, আজ রাতটা কত সুন্দর না? পেছন থেকে জবাব এলো, তুমি এই রাতের চেয়েও সুন্দর তরি। তরি লজ্জায় মাথা নুয়ে ফেলল। হাসান ফের বলল, তুমি মেয়েটা ভাদ্র মাসের তীব্র দাবানলে এক পশলা বৃষ্টির মতো সুন্দর তরি। তরি এত শক্ত কথার মানে বুঝল না। ফ্যালফ্যাল করে তাকে রইল শুধু। রুমিয়া আজ স্কুলে যায়নি, তার বেজায় জ্বর। হুট করে এত জ্বরের আগমন কোথা থেকে হলো কে জানে। শুভা প্রথমে স্কুলে না যাবার অজুহাত ভেবেছিলেন, পরে মেয়ের গায়ে হাত দিয়ে দেখলেন তীব্র জ্বর। জ্বরের ঘুরে কিসব বিড়বিড় করছে যেন। রুমির এরূপ দশা দেখে তরির বড় করুণা হলো তার প্রতি। কলেজে যাওয়ার কথা শুনে সেও বেঁকে বসল। সইকে এভাবে ফেলে যেতে ইচ্ছে হচ্ছে না তার। শেষে শোভার বকুনি খেয়ে মুখ গুমরা করে কলেজে গেল সে। আহসান এই সেই বলে তার অভিমান ভাঙাতে চাইল, তবে সফল হলো না। তার মন পড়ে আছে বাড়িতে রুমির কাছে। গুনগুনের জ্বর এলে সে রুমির মতন স্কুলে যেতে চাইতো না। জ্বরে আলো থালু অবস্থায় কি সবচেয়ে বিড়বিড় করতো, কিছু মুখেও তুলতে চাইতো না। জোর করে দুধ রুটি খাইয়ে দেওয়া হতো তাকে। জ্বর ভালো হয়ে গেলেও মিছে জ্বরের বাহানায় স্কুলে যেতে চাইতো না। মনোয়ার আর বকুনিতে গাল ফুলিয়ে স্কুলে যেত। পেটে পেটে শেখে রাগ তার। ক্লাসে তরির আজ মন নেই। সকালবেলা রুমির জ্বরে নির্জীব মুখটাকে দেখে বারবার গুনগুনের কথা মনে পড়ছে কেন। গুনগুন কি ভালো আছে? নাতাশা, সুহা ও কুহু এসে ক্লাসের মাঝে তরির সঙ্গে কত গল্প জুড়ে দিল। তরির মাথায় সেসব ঢুকছে না। কোথায় আছে গুনগুন? ওই গুনগুনের কি মনে পড়ে বোনকে, নাকি খাম খেয়ালিপনায় ভুলে গেছে তরিকে? ক্লাস শেষে বাইকে করে আহসান নিতে এলো তাকে। তরি চুপচাপ বাইকে গিয়ে বসলো। আজ মন ভালো নেই তার। কেন নেই সেটা সে জানে না। তরির মৌনতায় আহসান বারবার লুকিং গ্লাসে তরিকে পর্যবেক্ষণ করলো। স্বভাবতই খুব বেশি কথা তরি বলে না, তবে এতটা গুটি সুটি মেরে চুপ করে বসে থাকার মতন মেয়ে তো সে নয়। কি হলো আজ তার? বাড়ি ফিরে তরি রুমির ঘরে হানা দিল। গিয়ে দেখলো রুমি বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, চোখ মুখ কুচকে। মাছদাগ ভাতের প্লেট হাতে নিয়ে বসে আছেন। ছোট ছোট নলা তুলে রুমিকে খাইয়ে দিচ্ছেন। অজান্তেই তরির চোখটা ঝাপসা হয়ে এলো। দরজার সামনে থেকেই ঘুরে চলে এলো সে। বাবা মেয়ের একান্ত মুহূর্তে বাগড়া দেওয়াটা সংযতপূর্ণ হবে না।
আহসানের ঘরে গিয়ে বসলো সে। আহসান ঘরে নেই, হয়তো দুপুরের খাবার খাচ্ছে। তরির শরীরে শক্তি নেই, কেমন একটা বিতৃষ্ণা ভর করেছে শরীরে। রুমির মতো একটা জীবন কি তার হতে পারতো না? এই যে বাবাকে হুটহাট বাবা বলে জড়িয়ে ধরতে পারে, জ্বর হলে বাবার হাতে খাবার খেতে পারে, এই শোকটুকু কি তার হতে পারতো না? এ কি জীবন তার! চারিপাশে বাবার সমবয়সী এত এত লোক, কিন্তু বাবা বলে ডাকার মতো কেউ নেই। এটা কি কম কিছু? তরি বালিশে মুখ গুজে হাওমাও করে কেঁদে উঠল। সে ক্রন্ধন রুমির প্রতি হিংসায় নয়, বাবার শূন্যতা ও তার প্রতি তীব্র অভিমান মিশ্রিত ছিল তাতে। একবার কড়া রোদে স্কুলে গোল্লা চোট খেলে বাড়িতে ফিরে কড়কড়ে ঠান্ডা পানিতে গোসল করার ফলে তীব্র জ্বর এসেছিল তরির। ঠান্ডায় গলা বসে গিয়েছিল, খাওয়ার রুচি শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছিল। মনুয়ারা যখন খাবার নিয়ে তরির পেছন ছুটতে ছুটতে ক্লান্ত, হায়দার তখন অতি যত্নের সহিত মেয়ের মুখে খাবারের গ্রাস তুলে দিতেন। তরি তখন বেজায় বিরক্ত হতো, খাবার মুখে নিয়ে দীর্ঘ সময় বসে থাকতো, বড্ড তিতকুটে লাগতো যে। আহসান খাবার টেবিলে থেকে উঠে তরিকে এদিক সেদিক খুঁজলো, কোথাও পেল না। মেয়েটা তবে গেল কোথায়? তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো সে। ঘরে ঢুকতে রীতিমতো চমকিত হলো সে। বিছানায় উপর হয়ে শুয়ে তরি বালিশে মুখ গুজে রেখেছে। হাসান সদর্পণে তার সামনে গিয়ে দাঁড়ালো। হে কি, মেয়েটা কাঁদছে কেন? মায়া ভরা দৃষ্টিতে একগুচ্ছ কৌতূহল নিয়ে আহসান স্ত্রীর মাথায় হাত রাখলো। তরি বিস্মিত হয়ে উঠে বসলো, হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে ফেললো। আহসান প্রকোচকে বলল, তুমি কাঁদছো কেন তুলতুল? দীর্ঘদিন পর নিজের পুরনো নাম কারো মুখে শুনতে পেয়ে তরি থমকে গেল। কিছু মুহূর্তের জন্য তার মনোযোগ সম্পূর্ণভাবে ঘুরে গেল। ঘোর মিশ্রিত সুরে সে বলল, কি বললেন? আরেকবার বলুন না। আহসান স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার কি হয়েছে তুলতুল? শরীর খারাপ করেছে? রুমির মতো তোমারও জ্বর এলো নাকি? এটুকু বলেই তরির কপালে হাত রাখলো সে। কই না তো, জ্বর তো আসেনি। তরি নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে চাইল, বুকের বেদনাকে বাইরে আসার সুযোগটুকু দেওয়ারও প্রয়োজন বোধ করলো না। কেমন যেন অনিশ্চুপ হয়ে গেল। হাসান তরির দিকে কিছুটা এগিয়ে গেল। তরি চলে বিলি কাটতে কাটতে বলল, কি হয়েছে তুলতুল? তরি নিজেকে আর ধরে রাখতে পারল না। ছোট্ট হাসির ছানার মতো আহসানের বুকে মাথা রেখে কেঁদে ফেলল। সে কি বাঁধ ভাঙা কান্নার সুর। আহসানের বলিষ্ঠ বুকেও যেন কাঁপন ধরল। তরিকে অভয় দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আহসান বলল, তুলতুল, এই মেয়ে কি হয়েছে তোমার? আমাকে না বললে কিন্তু তোমার সঙ্গে আড়ি নেব। এভাবে কতক্ষণ আমায় আর দুশ্চিন্তায় ফেলে রাখবে? তরি হেঁচকে তুলতে তুলতে বলল, রুমির জীবনটা কত সুন্দর, তাই না? এই যে যখন তখন বাবাকে কাছে পায়, অসুস্থ হলে বাবার আদর পায়, এমনটা আমার সঙ্গে হয় না কেন? বাবা চলে যাওয়ার পর আমি আল্লাহকে বলেছি আমি যেন আর অসুস্থ না হই, আর আমাকে মুখে তুলে দেওয়ার মতো বাবা থাকবে না। জানেন, আমার জ্বর এলে বাবা আমাকে খাইয়ে দিত, জোর করে দুধের গ্লাস হাতে ধরিয়ে দিত। আমি রুমিকে হিংসা করছি না, তবে আমার খুব লোভ হচ্ছে। আমি কি রুমি হতে পারতাম না? আহসান মনোযোগ দিয়ে তরির কথা শুনল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আদরের লোভে তোমার রুমি হবার প্রয়োজন নেই। তুমি তুলতুল, এটাই তোমার পরিচয়। একটা বিবাহিত মেয়ের জীবনে তার দায়িত্ব নেয় 3 পুরুষ। প্রথমে বাবা, তারপর স্বামী, এরপর তার পুত্র। আমি জানি না আমার সন্তান তোমার ঠিক কতটুকু খেয়াল রাখবে, তবে আমি হলফ করে বলতে পারি, আমার যতদিন হায়াত থাকবে আমি তোমায় কখনো উপেক্ষা করব না। তোমার কষ্ট আমাকে ব্যথিত করে, সহ্য করতে পারি না, কষ্ট হয়। একজন স্ত্রী হিসেবে এটুকু কি তোমার জন্য যথেষ্ট পাওনা নয় তৈরি? তরি মুখ ফুটে কিছু বলতে পারল না, মাথা নিচু করে বসে রইল। আহসান বিছানা থেকে উঠে দাঁড়ালো, টেবিলে সাজিয়ে রাখা খাবারের পাত্র থেকে খাবার বাড়লো প্লেটে। প্লেট হাতে তরির সামনে গিয়ে দাঁড়ালো, খাবার মেখে আনাড়ি হাতে তরির মুখের সামনে তুলে ধরলো। রুমিকে মাঝে মধ্যে জোরপূর্বক খাইয়ে দিত সে। রুমির পর তরি হয়তো প্রথম কেউ যার জন্য এত যত্ন নিয়ে সে ভাত মেখেছে। আহসানকে এরূপ বেশি দেখে তরি ভেজা চোখে ডাব ডাব করে তাকিয়ে দেখলো। তরিকে অবাক করে দিয়ে আহসান তরির মুখে খাবার তুলে দিল। তরি হতবিহ্বল, চমকিত, বিস্মিত। আর কি কি পদবিতে ব্যাখ্যা করা যায় এই পরিস্থিতিকে? বাবার পর তরির জীবনে মুখ্য ভূমিকা পালন কে করছে? আহসান। বাবার পর প্রথমবার কোনো পুরুষ তরিকে খাইয়ে দিল। বিষয়টাকে স্বাভাবিক, অস্বাভাবিক হলে হোক,
এরূপ আদরে যত্ন পেতে তরির মন্দ লাগছে না। তরিকে খাইয়ে দিয়ে হাসান রুমের কাছে গেল। জ্বরের ঘোরে চোখ দুটো বোঝা, ঠোঁট কেমন তেল তেল করে কাঁপছে। হাসান আল গোছে রুমির মাথায় হাত বুলিয়ে দিল। রুমির বালিশের তলায় মুঠো ভর্তি লজেন্স রেখে এলো। জ্বর এলে তেতো মুখে রুমি লজেন্স খেতে খুব ভালোবাসে। এতে তার বমি বমি ভাবটা কেটে যায়। ছেলেবেলার অভ্যাস যে। সন্ধ্যায় বইয়ের খাতা নিয়ে তরি আহসানের ঘরে হামলা চালালো। আহসান পড়ার ঘরে গিয়ে পড়ার কথা বললে তরি এড়িয়ে গেল। বিছানার উপরে বই খাতা এলোমেলো করে পড়তে বসলো। তরির এক রুখামি পনা দেখে আহসান মুখে রা অবধি কাটল না। বিছানার উপরে তরিকে একটা অঙ্ক করতে দিয়ে নিজেও বই নিয়ে বসলো। তরি তখন মনের সুখে শরীর এলিয়ে উবু হয়ে অঙ্ক কষতে ব্যস্ত। রুমের জ্বর কিছুটা ছেড়েছে, কিন্তু দুর্বলতা এখনো কাটেনি বিধায় আহসান পড়ার জন্য জোরাজুরি করেনি। আহসান বই পড়ার ফাঁকে আর মনে একবার তরির দিকে তাকালো। নব যৌবন যেন তার উপচে উপচে পড়ছে। পড়ার প্রতি তীব্র মনোযোগী থাকায় অন্যমনস্ক হয়ে শাড়ির আঁচল কখন যে বক্ষস্থল হতে সরে গেছে কে জানে। মেয়েলি শরীরের খাজ স্বচ্ছভাবে ধরা দিচ্ছে আহসানের দৃষ্টিতে। আহসান দৃষ্টি সংযত করবার প্রচেষ্টা চালালো, কিন্তু চেষ্টা ব্যর্থ হলো। ঝুঁকে বসবার কারণে তরির ব্লাউজের উড় অংশটা বিপদ সীমার নিচে নেমে গেছে। তা দেখে আহসান ঢুকিল। বই পড়ার দিকে মনোযোগ বহাল রাখতে চাইল। বেহায়া উক্ষি যুগল মস্তিষ্কের কথা শুনতে নারাজ। আহসান দ্বিধাদ্বন্দ্বে খেয়ে হারিয়ে ফেলল। মস্তিষ্ক বলছে দৃষ্টি সংযত করে নিজের কাজে মন দিতে, অপরদিকে মন বলছে তোমারই তো বিবাহিত স্ত্রী, সে এত সংযম কিসের? আহসানের শ্বাস ঘন হয়ে এলো। নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। মন নাকি মস্তিষ্ক, কাকে বেছে নেওয়া উচিত তার? ওই মেয়েলি দেহের প্রত্যেকটা অঙ্গে স্পর্শ করার বৈধতা আছে তার। তবে এত অহেতুক অস্বস্তি কিসের? আর চোখে তরিকে আবার পর্যবেক্ষণ করল সে। আবেদনময়ী দৈহিক কায়া তাকে পোড়াচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আহসানের শ্বাস নেওয়ার গতি বেড়ে গেল। বই রেখে সে ঘন ঘন নিঃশ্বাস গ্রহণে মনোযোগী হলো। বারবার চোখ ফেরাতে চেয়েও পারছে না। ওই সুনিপুণ দেহে নাচ হতে পারলে তার জীবন বৃথা। তরির সান্নিধ্য পাওয়াটা আজ খুব দরকার। শেষমেশ বিবেক আহসানকে একটা প্রশ্ন করেই বসলো। শরীর ছোঁয়ার আগে স্ত্রীর মন ছোঁয়া দরকার, তুমি কি তা পেরেছো? আহসান সে প্রশ্নের উত্তর দিতে পারল না। ওই প্রশ্নে তাকে কুপকাত করে ফেলল। যন্ত্রণাময় পরিস্থিতি থেকে রেহাই পাবার জন্য আহসান বলল, আজ আর পড়তে হবে না তরি, বই খাতা গুটিয়ে ফেলো। তরি খাতায় মার্জিন করতে করতে বলল, একটা কঠিন অঙ্ক বাকি আছে, ওটা একটু দেখ। আহসান তরির বই খাতা ছুঁয়েও দেখল না। তরি এখন তার সামনে থাকা মানেই বিপদ। তরিকে আগে এখান থেকে বিদায় করতে হবে। আহসান কপটতার স্বরে বলল, আমি পরে দেখিয়ে দেব, আজ আর নয়। তুমি বই খাতা গুছিয়ে তাড়াতাড়ি বুবুর ঘরে যাও। তরি বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উদর থেকে আঁচলটা বেশ খানিকটা সরে গেল। ম্যাদবিহীন কোমল উদর দেখে আহসানের গলা শুকিয়ে কাঠ হওয়ার জোগাড়। বড় বড় শ্বাস নিতে নিতে আদেশের সুরে তরিকে বলল, তোমাকে না বলেছি তাড়াতাড়ি বই গুছিয়ে চলে যেতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বুবুর ঘরে গিয়ে ইংরেজি পড়াটা করে ফেলো, জলদি যাও। আহসানকে লম্বা আর দ্রুত শ্বাস নিতে দেখে তরি হকচকে উঠল। ভারত গলায় বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? প্রেশার বেড়ে গেছে? বাবার প্রেশার বেড়ে গেলে বাবারও এরকম শ্বাসকষ্ট হতো। বেশি কষ্ট হচ্ছে আপনার? বুবুর ঔষধের বাক্সে প্রেশার ঔষধ আছে, এনে দিব আপনাকে? আহসান হতাশ হয়ে তরির পানে চাইল। কিভাবে বোঝাবে তরিকে সে? এটা কোনো শরীরের অসুখ নয়, এটা হলো মনের অসুখ। খুব বিচ্ছিরি রকমের মনের অসুখ, ছুঁয়ে দেওয়ার অসুখ, বাজে অসুখ। ছে, আগে কলেজে যেতে তরির খারাপ লাগতো না। ক্লাসে গল্প করার জন্য হলেও যেতে মন চাইতো, কিন্তু আজকাল কলেজে তার মনে বসে না। মন ও মস্তিষ্কে উভয় পাশে আহসান নামক একটি ব্যক্তি স্থায়ী বসতি গড়ে তুলেছে। তরি চাইলেও সেই সুদর্শন সুপুরুষ ব্যক্তিত্বের মানুষটিকে উপেক্ষা করতে পারছে না। বাজে লোকটা মনের ভেতর এভাবে ঢুকে বসে আছে কেন? কি অধিকার তার? অধিকারের বিষয়টিতেই তরি বারবার আটকে যায়। যদি কথা ওঠে অধিকারের, তবে আহসানের চেয়ে বেশি আর কারো অধিকার খাটাবার সাধ্য নেই। তরির উপরে লিখিত এবং অদৃশ্য অলিখিতভাবে আহসানের দাবি আছে। লোকটা হুট করে এসে তরির ক্ষুদ্র মনে এতটা জায়গা করে নিল কবে? কবে নিল? তরি টের পেয়েছে কি? পায়নি তো। তাহলে কবে ঘটল এই অঘটন? কে জানে। তরির কলেজ আজ নির্ধারিত সময়ের আগে ছুটি হলো।
আজ শেষের ক্লাসটা গত কারণে বাদ হয়ে গিয়েছে। তরি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রইল আহসানের অপেক্ষায়। আহসান জানে না তরির অগ্রিম ছুটির কথা। তরির পাশে ঝুমুর এসে দাঁড়ালো। প্রতিদিন টকটকে লাল লিপস্টিক দিয়ে ক্লাসে আসে সে। ম্যামের কাছে বকাও খায়, তবু কোনো লাভ হয়নি। উঁচু করে চুল বেঁধে ঠোঁট লাল করে কলেজে আসাটা তার স্বভাব। ঝুমুর তরিকে উদ্দেশ্য করে বলল, ছুটি হয়ে গেছে, বাড়ি যাবে না? তরি সরলতার সহিত উত্তর দিল, উনি তো নিতে আসলেন না আজ এখনো। ঝুমুর কৌতূহলের ছলে প্রশ্ন করলো, উনি কে? তোমার উনি? তরি লজ্জায় মাথা নুয়ে ফেলল। ঝুমুর আর চোখে তরিকে দেখল। ব্যাগ থেকে নিজের ফোনটা তরির হাতে দিয়ে বলল, তোমার উনির নাম্বার মুখস্থ আছে? ফোনে ব্যালেন্স আছে? তাকে ফোন করে কলেজে আসতে বলো। তরি প্রথমে ইতস্তত বোধ করলো, পর মুহূর্তে ভাবলো দুপুরে এভাবে একা একা দাঁড়িয়ে থাকার চেয়ে আহসানকে ফোন করাটাই ভালো। প্রথম কলে আহসান ফোন ধরলো। অপরিচিত নম্বর দেখে একটু সন্দেহ সৃষ্টি হলো মনে, তবু ফোনটা ধরল সে। তরির গলার স্বর শুনে আশ্বস্ত হলো। মালের গোদাম থেকে বেরিয়ে দ্রুত বাইক স্টার্ট দিল সে। মেয়েটা অপেক্ষা করছে নিশ্চয়ই। ঝুমুর আর দাঁড়ালো না, ফোনটা ব্যাগে ঢুকিয়ে বাড়ির পথে হাঁটা দিল। তরির কলেজের গেটের সামনে আহসানের বাইক এসে থামতেই তরি ছুটে গেল তার দিকে। রোদে দাঁড়িয়ে থেকে ঘামে ভিজে গেছে তার শরীর। আহসান পকেট থেকে নিজের রুমালটা বের করে এগিয়ে দিল তরির দিকে। তরি হাত বাড়িয়ে রুমালটা নিল, তবে ঘাম মোছার মতো অহেতুক কাজে রুমালটা নষ্ট করলো না। এই রুমালের দাম তরির কাছে অনেক বেশি। শক্ত করে হাতের মুঠোয় ধরে রাখলো সে রুমালটা। এটা সে কাউকে দেবে না। বাড়ি ফিরে খাবার খেয়ে তরি আহসানের ঘরে লম্বা এক ঘুম দিল। দিনে আহসানের ঘরে থাকা নিয়ে মধু বেবির কোনো আপত্তি নেই, তবে রাত হলে তরিকে নিজের ঘরে না পেলে মধু বেবি বেজায় রাগ করেন। এই সুপ্ত ক্রোধের কারণ কি তা তরির নিতান্তই অজানা। দুপুরের দিকে আহসান খাবার খেতে বাড়ি আসে। ফেরার পথে তরিকে কলেজ থেকে নিয়ে আসে। খাওয়ার শেষে পড়ার ঘরে কিসব বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে, তারপর আবার কাজে চলে যায়। মাঝে মাঝে সন্ধ্যায় ফেরে। কাজের চাপ বেশি থাকলে প্রায় আবার রাতেও ফেরে। ক্লাসে বসে থেকে থেকে তরির কোমরের দশা বেহাল। বিছানার ঠিক বাম পাশে বালিশে মাথা রেখে উবু হয়ে শুয়ে আছে সে। আহসান সেই মুহূর্তে কাজের ছলে ত্রস্ত পায়ে ঘরে এলো। তরিকে ওভাবে শুয়ে থাকতে দেখে বিচলিত হলো। তরি যেই পাশটায় শুয়েছে ঠিক সেই বরাবর বিছানার নিচে টাকার বান্ডিল রেখেছিল সে। সেটা এখন নেওয়া দরকার। আজকে নতুন মাল ওঠানোর জন্য কর্মচারীকে টাকা দিতে হবে। তরিকে কি ঘুম থেকে উঠিয়ে তুলবে? আহসান গভীর মনোযোগের সঙ্গে তরিকে দেখল। এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ক্লান্ত মেয়েটাকে জাগে তোলা কি ঠিক হবে? আহসান মিনিট খানেক ভাবল, তারপর নিজে বিছানায় উঠে বসলো। তরির মাথার পাশ থেকে তোষকের নিচ থেকে যত্ন সহকারে নিঃশব্দে টাকার বান্ডিলটা বের করলো। তরি এবার একটু নড়ে চড়ে উঠল। কাজ শেষে বিছানা ছেড়ে নামার সময় তরি হঠাৎ তার হাতের বাহু চেপে ধরল। আহসান চমকে ফিরে তাকালো। কি হলো হঠাৎ মেয়েটার? একবার তরির হাতের বাঁধন ছেড়ে উঠে যেতে ইচ্ছে হলো। পরক্ষণে কি ভেবে আহসান আর উঠল না। নরম স্বরে তরিকে বলল, ছাড়ো। তরি চোখ বুজে থাকা অবস্থায় বলল, আহসান প্রত্যুত্তরে বলল, কেন? তরি নিদ নিদ কণ্ঠে বলল, ছেড়ে দিলে চলে যাবেন। আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল, তাহলে কি করবে? তরি নিদ্রারত অবস্থায় আহসানের হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, রেখে দিব। আহসান মোহনীয় সুরে বলল, কোথায় রাখবে? তরি ঘুমু ঘুমু গলায় বলল, আলমারি। আহসান মনে মনে বেজায় হাসলো। ঘুমের ঘুরে কথা বলার অভ্যাসটা তার নিজেরও আছে। মধু বিবি তাকে কতবার যে ছোটবেলায় হুজুরের কাছে নিয়ে গেছে, এই কারণে তার ভাষ্যমতে আহসানের সঙ্গে জিন আছে। কি হাস্যকর ব্যাপার! অতঃপর ওই তরির মতো তুলতুলে নরম বস্তাকে অবজ্ঞা করে আহসানের ফিরে যেতে হলো। আজ কাজ না থাকলে সত্যি তরির কথা ফেলতো না সে। ইস, সবকিছু ফেলে 24 ঘন্টা তরির আশেপাশে ঘুরতে পারার সক্ষমতা যদি তার থাকতো। আজকাল মাথায় কি হয়েছে কে জানে। তুলতুল নামক এক জৈনিক নারী আহসানের মাথায় পিলপিল করে ঘুরে। মাঝে মধ্যে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে মাথা চেপে ধরে বসে থাকে, তবু তুলতুল মাথা থেকে সরে না। কি যে ভয়াবহ সে রোগ! দিন রাত শুধু মাথার মধ্যে ভিমড়ি খায়। খুব শীঘ্রই ডাক্তারের কাছে যেতে হবে, না হলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কিন্তু এই রোগের চিকিৎসককে? তুলতুল,
কি অদ্ভুত বিষয়, যেই রোগের নাম তুলতুল সেই রোগের পথ্যের নামও তুলতুল। নিশ্চয়ই এটি অতি চমকপ্রদ এবং বিরল রোগ। বাণীতে কে? বাণীতে তুলতুলের রোগী বর। বিকেলে ফ্যাক্টরিতে নতুন মালের অর্ডার দিয়ে ফেরার পথে আহসান অতি নির্দয় ও করুণ ঘটনার সাক্ষী হলো। ফ্যাক্টরিতে মালের অর্ডার দিয়ে ফেরার সময় নতুন একটা বিল্ডিং পড়ে। বিল্ডিংটা তখনও অসম্পূর্ণ, উপরে কাজ চলছে তখনও। আহসান সামনে হাঁটছিল, মাজদাক ছিলেন পিছনে। সহসা কি হলো কে জানে, বড়সড় একখানা ইটের খণ্ড ব্যাগ খেয়ালে আহসানের কপাল ছুঁয়ে নিচে পড়ল। ঘটনাটা এত দ্রুতই ঘটল যে আহসান সরে যাবার মতো সময় পেল না। মাথায় এক হাত রেখে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলল। মাজদাক সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষ দর্শনকারী ছিলেন। রাস্তায় ছেলেকে ধরে তিনি বসে পড়লেন। আহসানের তখন জ্ঞানহীন মাথার বাম পাশে চুয়ে চুয়ে পড়ছে তার তরল লাল রঞ্জক পদার্থ। পথচারী ও এলাকাবাসীদের সহায়তায় আহসানকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মাজদাক তখন ভয়ে আশঙ্কায় বুকে পাথর চেপে বসে আছেন। বাড়িতে ফোন করে খবর দেবার মতো মানসিক অবস্থা তার নেই। সুস্থ সবল ছেলেটার একই দশা। শুভাকে কোন মুখে সে কথা জানাবে? ছেলেটাকে এই অবস্থায় দেখে তার নিজেরও যে বুক কাঁপছে। মাজদাক নিজের মাথা চেপে ধরে কেঁদে ফেললেন। এই ছেলে তার প্রাণ। ছেলের কিছু হলে তিনি বাঁচবেন না। সৃষ্টিকর্তা হয়তো সেদিন এক বাবার এরূপ করুণ আর্তনাদকে হেলায় সরিয়ে দিতে পারলেন না। আনমনে করা সকল দোয়া কবুল করলেন। নার্স এসে জানালো আহসানের জ্ঞান ফিরেছে, তবে মাথার বাম পাশে ফেটে গেছে, তাতে 5টা সেলাই পড়েছে। মাজদাক 2 হাত তুলে শুকরিয়া আদায় করলেন। দ্রুত পা চালিয়ে ছেলেকে দেখতে গেলেন। আহসান তখন বেডে মাথা দিয়ে শুয়ে আছে। রক্তক্ষরণ হওয়ায় শরীর দুর্বল, স্যালাইন চলছে। শুভা রাতের খাবার নিয়ে অপেক্ষা করছে। মাজদাক বলেছিলেন ফিরতে দেরি হবে আজ, তাই বলে এত দেরি? রাত 11:30 বাজতে চললো, এখনো কারো খোঁজ নেই। মধুবেবী কয়েকবার এসে ছেলে আর নাতির খোঁজ করে গেছেন। তরি আর রুমি আহসানের অপেক্ষায় ছিল। অগত্যা শুভা তাদের ঠেলে ঠুলে পড়তে বসিয়েছে। শুভার অপেক্ষার অবসান ঘটল। স্বামী ও পুত্র দুজনেই ঘরে ফিরল, কিন্তু এই ঘরে ফেরা সেই ঘরে ফেরা নয়। আহসান ফিরল বাবার কাঁধে এক হাত ভর করে। আহসানের মাথায় বড় মোটা ব্যান্ডেজের স্তর দেখে শুভা আটকে উঠলেন। ছেলের কি হাল? দুপুরেই তো ভালো মানুষ বাড়ি থেকে বের হলো, তবে এখন? শুভা দৌড়ে ছেলের কাছে ছুটে গেল। আহসানের পা তখনও চলছিল না। ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল সে। প্যাচে পড়ে গিয়ে কবজিতে আঘাত লেগেছে, সেখানটায় ব্যান্ডেজ পড়েছে। স্বামীর মুখের সবটা শুনে শুভা কেঁদে ফেলল। সৃষ্টিকর্তা আজ বড় বাচ্চা বাঁচিয়েছেন। মাথা একটা সংবেদনশীল অঙ্গ, সেরকম বড় কিছু হয়নি, এটা তার ভাগ্য। ভাত মেখে আহসানকে খাইয়ে দিলেন তিনি। আহসান খুব বেশি খেলো না, মাত্র কয়েক নলা খেয়ে মুখ ফিরিয়ে নিল। শুভা আর জোর করলেন না, ছেলেকে ঘরে নিয়ে শুয়ে দিলেন। এমনিতেও আজ কম ঠাকল যায়নি ছেলেটার উপরে। ক্লান্ত রুগ্ন দেহ নিয়েও আহসান আজ ঘুমাতে পারছে না। তোরে একবারও এলো না তার কাছে? কেন এলো না? কি এত কাজ তার? হাতে কাজ থাকতেই পারে, তাই বলে এতটা নিমগ্নতাই? একটাবার এলেও কি পারত না সে? তোরের নিকট এতটাই ফেল না সে? তীব্র অভিমানে আহসান খেয়ে হারিয়ে ফেলল। ব্যথা নাশক ওষুধের ঘুরে চোখ জুড়ে ঘুমের রেশ নেমে এলো। বুকের উপর ডান হাতটা রেখে ঘুমিয়ে পড়ল সে। শরীরের আনাচে কানাচে ব্যথার অন্ত নেই। আহসানের ঘুমের স্থায়িত্ব খুব বেশি সময় ছিল না। মিহি সুরে কান্নার শব্দ শুনে তার ঘুম ভাঙল। চোখ খুলে তরির মুখটা দেখতে পেল সে। এই দর্শন খুবই অদ্ভুত। তরির কাদো কাদো মুখ দেখে আহসানের মায়া উপচে পড়ল তার প্রতি। অভিমান যেন পা গুটিয়ে পালালো। তরির পরিপাটি করে রাখা চুলগুলোর আজ আলুথালু অবস্থা। চোখ থেকে চিকন পানির ফুটা বেয়ে পড়ছে। থুতনির ডগা, নাকের ডগা কেমন লাল লাল। আহসান ভাঙা গলায় বলল, কি হয়েছে তুলতুলি বেগম? নামের বিকৃতি শুনে তরির রাগ হওয়ার বদলে আরো কান্না পেল। কি অবস্থা হয়েছে লোকটার! এরকম হবে জানলে আজ বাইরে যেতে দিত না আহসানকে সে। তরি অভিযোগের সুরে বলল, আপনি ভীষণ বাজে এবং বেখেয়ালি একজন লোক। খুব খুব বাজে আপনি। পথে ঘাটে চলতে পারেন না। দেখেছেন আজ কি হলো? আপনি আসলেই বাজে লোক, পচা লোক। আহসান কণ্ঠ ভর্তি গভীরতা নিয়ে বলল, তুমি তাহলে ভালো করে দাও, আমি অনেক বাজে, অনেক 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 বাজে।
তরি আহসানের হাতের উপরে মাথা রেখে কেঁদে ফেলল। হাসান লক্ষ্য করলো তার হাত ভিজে যাচ্ছে। তরির চোখের পানির গুণেই হয়তো। তরি ক্রন্ধনরত গলায় বলল, আপনার জন্য কত কেঁদেছি জানেন? আপনি সব সময় শুধু আমাকে কষ্ট দেন। আপনার মধ্যে কোনো মায়া দয়া নেই। আহসান প্রশ্ন করলো, কেন কাঁদলে তবে? তরি চোখ মুছে বলল, আপনার কষ্ট হচ্ছে তাই কেঁদেছি। আপনার কষ্টের কথা ভাবলেই আমার কেমন যেন লাগে, কেমন কেমন যেন অনেক কষ্ট হয়। আহসান ছোট্ট শ্বাস ফেলে প্রশ্নের ছলে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।